আজ ৫১ কালীবাড়ি মন্দির দেখতে এসেছেন অভিনেতা আরিয়া বাসু। কেমন লাগলো দেখে? খুবই ভালো উদ্যোগ। আমি এটা প্রত্যেক বছর হয়, আমি আগের বছরেও এসেছিলাম। জয়দেবদা খুবই ভালো মানুষ, নিঃস্বার্থভাবে কল্পতরু উৎসব পয়লা জানুয়ারি এভরি ইয়ার করে। এটা খুবই ভালো উদ্যোগ, আমি ওনার পাশে আছি। আর সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। দাম্পত্য জীবন মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু ভালোবাসার সম্পর্ক নয়, বরং একটি সামাজিক, মানসিক এবং আত্মিক বন্ধন। কিন্তু অনেক সময় এই বন্ধনে ফাটল ধরে, কলহ শুরু হয়, সম্পর্ক ভেঙে যায়, মানসিক দূরত্ব বাড়ে, তাই নয় কি? তাই জ্যোতিষশাস্ত্র মতে এর পিছনে কিছু নির্দিষ্ট গ্রহ, ঘর এবং দৃষ্টির ভূমিকা থাকে। আজ আমি জয়দেব শাস্ত্রী এর বিশ্লেষণ করব। দাম্পত্য কলহ কেন হয়, কোন গ্রহ দায়ী, আর কোন গ্রহ ভালো থাকলে শান্তিপূর্ণ দাম্পত্য জীবন বজায় থাকে, এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার এই অনুষ্ঠানটি দেখছো তাদের সবাইকে বলবো যে তোমরা অনুষ্ঠানটি দেখার পর আমাকে বলবে, জানাবে। যদি টিভির পর্দায় দেখো তাহলে আমার চ্যানেলে এসে কমেন্ট করে জানাবে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। দাম্পত্য কলহ কেন হয়, এর বিশ্লেষণ কি, আর এই অনুষ্ঠান দেখার পরে আমি বলবো অনেক সমস্যার সমাধান কমে গেছে আজ থেকে। দাম্পত্য কলহের প্রধান কারণগুলি শারীরিক নয়, বরং মানসিক ও জ্যোতিষগত। অনেক সময় মানুষ নিজের অজান্তেই এমন প্রভাবিত হয় যা তার মনস্তত্ত্বে প্রভাব ফেলে। এবার বলি, এই প্রভাবে একজন মানুষ হঠাৎ রাগী হয়ে ওঠে, সন্দেহপ্রবণ হয়ে ওঠে, অথবা অন্যজনকে মানসিকভাবে আঘাত করে ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এর মূলত তিনটি স্তর রয়েছে। আজকে বলি আমি সবকিছু, তিনটি স্তর। কিন্তু ১ নম্বর, কুণ্ডলীর সপ্তম ঘর এবং তার অধিপতি দুর্বল হলে, কুষ্টি, কুণ্ডলী মানে কুষ্টি। সপ্তম ঘর হলো বিবাহ, সঙ্গী, যৌনতা এবং বৈবাহিক সুখের ঘর। এই ঘরটি যদি কোনো পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয়, যেমন শনি, মঙ্গল, রাহু বা কেতু, তাহলে দাম্পত্য জীবনে বাধা সৃষ্টি হয়। বুঝতে পারলে? এ নয় যে তোমার মানে যৌন শক্তি নেই, যৌন ক্ষমতা কম, তাই তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সবসময় সেটা নয়। কিন্তু অনেকে ভাবে এটা। সপ্তম ঘরের অধিপতি যদি ষষ্ঠ মানে শত্রুতা, অষ্টম মানে দুঃখ বা দ্বাদশ বিচ্ছেদ ঘরে অবস্থান করে, তবু কলহ হয়। উদাহরণস্বরূপ বলি, সপ্তম ঘরের অধিপতি যদি রাহু বা কেতুর সঙ্গে যুক্ত হয়, তবে দাম্পত্যে অবিশ্বাস, দ্বন্দ্ব এবং হঠাৎ দূরত্ব তৈরির প্রবণতা দেখা যায়। বুঝতে পারলে? এই যে আমার এই অনুষ্ঠানগুলি যে আমি করি না, অনেক রিসার্চ করে কিন্তু করা। তো তাই তোমাদের বলবো, যারা অনুষ্ঠানটি দেখছো তারা কিন্তু সবাইকেই বলবো যে অনুষ্ঠানটি দেখা মাত্রই ফোন 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 তা নয়, মঙ্গল দোষ বা দেখেছো ফোন চলে আসে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি মিথ্যা বলছিলাম। হ্যাঁ বলো। কলকাতা থেকে বলছি। ১ থেকে ১০০ মধ্যে একটা সংখ্যা বলো। ৮। আচ্ছা 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 আচ্ছা। সব থেকে যেটা বড় কথা সেটা হলো, তুমি যে কোনো একটা গাছের নাম বলো তো। বটগাছ। ফলের নাম। আম। তোমাকে বলি, ফার্স্ট ১ নম্বর যেটা হলো, অর্থনৈতিক জায়গা দিয়ে একটু সমস্যা চলছে তোমাদের, অর্থনৈতিক। ২ নম্বর, কি বলছেন? কর্মের জায়গা থেকে একটু সমস্যা চলছে, কর্ম। ৩ নম্বর, মানে কিছু গুপ্ত শত্রুতা তুমি আস্তে আস্তে টের পাচ্ছ, গুপ্ত শত্রুতা টের পাচ্ছ যে এরা আমার ক্ষতি করার মানুষ। এবং ৪ নম্বর, যেটা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, মানে দাঁড়াতে পারছো না, রাস্তা পাচ্ছ না, মানে কিভাবে উঠবে, কিভাবে যাবে, সেই দিশাটা তুমি পাচ্ছ না। ঠিক না ভুল বললাম বলো? হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। একদম। এখন তুমি কি চাইছো বলো,
কি করতে পারি তোমার আমি জন্য? একটু মানে অ্যাকচুয়ালি আমি একটা মানে সরকারি এক্সাম গুলো দিচ্ছিলাম আর কি। আমি ডাব্লিউবিসি একটা এক্সামের জন্য একটু তৈরি হচ্ছিলাম, কিন্তু আমি ক্লিয়ার করতে পেরেছি, কিন্তু মেইন আমার ক্লিয়ারই হচ্ছে না। কিন্তু তোমার বাধা আসছে কিন্তু প্রচুর, তুমি কিন্তু সেইভাবে ফোকাস করতে পারছো না, সেইভাবে পড়তে না। পারছো না, সেইভাবে টাইম দিতে পারছো না। তোমাকে আর্নিং করতে হয়, তোমাকে কাজ করতে হয়, তো তোমাকে রোজগার করতে হয়। যে তুমি অল টাইম তুমি বই নিয়ে মানে বইয়ের মধ্যে ডুবে আছো তা নয়, কিন্তু তুমি ফাঁকা টাইমে পড়ো এবং সেই পড়ে তুমি একটা মানে নম্বর কালেক্ট করছো, কিন্তু মানে আলটিমেটলি তুমি ফুল টাইমটা কিন্তু তুমি দিতে পারছো না। ঠিক না ভুল বললাম? হ্যাঁ দাদা, একদমই মানে ফুল টাইম পড়ার দিকে দিতেই পারছি না। আর চেষ্টা করেও মানে এক্সাম গুলো ক্লিয়ার করতে পারছি না আমি। তুমি চাইছো যে তোমার এক্সাম ঠিকঠাক হোক? হ্যাঁ দাদা, আমি চাইছি যাতে একটা ঠিকঠাক জায়গায় কি কোনো পরীক্ষা দিয়ে একটা ভালো জব পেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আমি সেটা করব। আচ্ছা, পারিবারিক কি কোনো একটা অশান্তি রয়েছে, কোনো একটা ঝামেলা, কোনো একটা সমস্যা রয়েছে কি হ্যাঁ পারিবারিক? সে তো আছে, সমস্যা লেগেই রয়েছে বাড়ি কাকাদের সাথে আর কি। আচ্ছা, সেই পারিবারিক সমস্যার জন্য আহ, কিছু এফেক্ট আসছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার নিয়ারেস্ট যে চেম্বার আছে সেই চেম্বারে তুমি কন্ট্যাক্ট করো, আমি আছি তোমার সাথে। যা করার যেভাবে হোক আমি তোমার স্বপ্ন সফল করব, কথা দিলাম। ঠিক আছে? আচ্ছা দাদা, ধন্যবাদ। ভালো থাকো। সপ্তম ঘরের অধিপতি যদি ষষ্ঠ মানে শত্রুতা, অষ্টম দুঃখ বা দ্বাদশ বিচ্ছেদ ঘরে অবস্থান করে, তবু কিন্তু কলহ হয়। আমি কিন্তু এটা আগেও বলেছি, আবারও বললাম, কারণ উদাহরণস্বরূপ আমি বলি, সপ্তম ঘরের অধিপতি যদি রাহু বা কেতুর সঙ্গে যুক্ত হয়, তবে দাম্পত্য অবিশ্বাস, দ্বন্দ্ব এবং হঠাৎ দূরত্ব তৈরির প্রবণতা দেখা যায়। বুঝতে পারলে? এই জিনিসগুলি যদি তুমি মানে মেনে চলো না, যদি তুমি বোঝো যে এই জিনিসগুলি চলছে, এই সমস্যাগুলি আসছে, তাহলে কিন্তু সমস্যা। এবং এখন যে সমস্যার কথাটা বলবো সেটা একটু আলাদা। কারণ কি, মঙ্গল দোষ বা যেটাকে আমরা বলি জানো কি, কুজ দোষ, কুজ দোষ। এই যে মঙ্গল দোষ বা কুজ দোষ, মঙ্গল যদি লগ্ন, ভালো করে শোনো, মঙ্গল যদি লগ্নে থাকে, চতুর্থ থাকে, সপ্তমে থাকে, অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, তাহলে কি হয়? তবে মঙ্গল দোষ সৃষ্টি হয়। এর ফলাফল বিবাহের পরে ঝগড়া, স্বামী বা স্ত্রীর প্রতি রাগ, অবিশ্বাস, অধৈর্যতা। বুঝতে পারলে? শারীরিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব, এই জিনিসগুলি কিন্তু থাকে। এবং মঙ্গল দোষগ্রস্ত ব্যক্তি খুব দ্রুত উত্তেজিত হয় এবং পার্টনারের সাথে মানসিক সংযোগ হারিয়ে ফেলে। এই জায়গাগুলি কিন্তু খুব বিবেচনা, এবং এই জায়গাগুলি যদি একটু ঠিক করা যায় এবং এগুলি যদি একটু রেকটিফাই করা যায়, এগুলি যদি একটু ঠিকঠাকভাবে একটু রেমেডিস করা যায়, বা কিছু প্রক্রিয়া, কিছু পদ্ধতি, কিছু নিয়ম, কিছু ক্রিয়া মেনে চলা যায়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়। রাহু ও কেতুর ছায়ার প্রভাব, রাহু ও কেতুর দাম্পত্য জীবনে বিভ্রম ও বিভ্রান্তি তৈরি করে। বিশেষত রাহু সপ্তম ঘরে থাকলে স্ত্রী বা স্বামীর প্রতি সন্দেহ বেড়ে যায়। বুঝতে পারলে? মনে হতে থাকে যে সঙ্গী, ভালো করে শোনো, মনে হতে থাকে যে সঙ্গী লুকিয়ে কিছু করছে। মানসিক অসুস্থতা, অবসাদ, যৌন জীবনে অসন্তোষ আসে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অনেকে ভাবে যে যৌন সম্পর্ক করতে পারছে না বলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকে, তা নয়, সবসময় তা নয়। কিছু গ্রহগত নেগেটিভ দিক থাকে। কিন্তু কেতু থাকলে কি হয় জানো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, একজন আরেকজনকে বুঝতে পারে না, মিসকমিউনিকেশন, বা তোমাদের মধ্যে একজন আরেকজনকে, বা তুমি যদি বলো আমি তো ইলিশ মাছটা ঝোল খাবো, তুই বলো না আমি ইলিশ মাছ ভাজা খাবো, মানে একজন অপরের উল্টো পুরো। আর যদি শুক্র দুর্বল হয়, এখানে দেখো, এখানে আর একটা কথা বল, শুক্র যদি দুর্বল হয়, শুক্র হলো প্রেম, রোমান্স, মিলন ও দাম্পত্যের আসল কারক। তাই এটা যদি দুর্বল হয়, তাহলে কি হতে পারে? কি হতে পারে? শুক্র যদি শত্রু রাশিতে অষ্টম বা দ্বাদশ ঘরে বা রাহু কেতু দ্বারা আক্রান্ত হয়, তাহলে কি হয়? সম্পর্কের মধ্যে আনন্দ থাকে না,
নিরানন্দ হয়ে যায়। এর ফলে একে অপরের প্রতি আকর্ষণ কমে যায় এবং দাম্পত্য স্নেহ শুকিয়ে যায়। বুঝলে? তো এই জায়গায় কিন্তু সমস্যাগুলি চলে আসে, আর এই জায়গাগুলি যদি একটু রেকটিফাই করা যায় তাহলে জীবনে আর কি লাগে। চন্দ্র মূল যদি অস্থির থাকে, ভালো করে এখানে বুঝবি, দেখো আমি কিছু জিনিস বুঝিয়ে দিই। চন্দ্র মানে কি? মন যদি অস্থির হয় তাহলে জীবনের সব সম্পর্কই অস্থির হয়ে যায়। মন তো উড়ু ভাব, মন তো বিচলিত, মন তো একে পছন্দ করে, ওকে পছন্দ করে, ওকে পছন্দ করে, ওকে পছন্দ করে, কিন্তু আলটিমেটলি কি সেটা হয়? যদি চন্দ্র রাহু কেতু বা শনির সঙ্গে যুক্ত হয় তাহলে মানসিক অবসাদ, দুঃখবোধ এবং সঙ্গীর প্রতি বিরক্তি আসতে শুরু করে। এই যে গ্রহ, এই কোন গ্রহের জন্য সম্পর্ক খারাপ হয়, কিসের জন্য হয়, কেন হয়, আমি তো আলোচনা করলাম। এবার বলি, দাম্পত্য কলহের অনেক গভীর কারণ থাকে মনের অশান্তি। ভালো করে শুনবে না, দাম্পত্য কলহের অনেক গভীর কারণ থাকে মনের অশান্তি। মন শান্তি না থাকলে কি হয়? দাম্পত্যে জীবনে শান্তি আসে না, অশান্তি নেমে আসে। এবার বলবো সপ্তম ঘরকে নিয়ে। সপ্তম ঘরের উপর পাপ গ্রহের পূর্ণ দৃষ্টি, সপ্তম ঘরের উপর পাপ গ্রহের পূর্ণ দৃষ্টি যদি শনি মঙ্গল রাহু কেতু সপ্তম ঘরের উপর পূর্ণ দৃষ্টি দেয়, তবে বিবাহের পরে সম্পর্ক শান্ত না থাকে সংগ্রামে পরিণত হয়। 100টা ছোট বিষয়ের মধ্যে থেকে কলহের কারণ বেরিয়ে আসে। এটি জ্যোতিষের চোখে এক ধরনের ছায়াময় প্রভাব। আমি একজন জ্যোতিষ, তান্ত্রিক এবং যোগবিদ হিসাবে তোমাদেরকে সবাইকে বলি যে প্রত্যেকটা ঘরে সমস্যা থাকবে, কলহ থাকবে। সে হত দরিদ্র ভিখারির ঘরে হোক বা কোটিপতি লাখপতির ঘরে হোক, থাকবে সমস্যার সমাধানও থাকবে। কোন গ্রহ ভালো থাকলে দাম্পত্য জীবন সুন্দর হয়? অনেকের প্রশ্ন না? আমি বলবো দাম্পত্য কলহ কমে যায় এবং জীবনে সুখের হয় কোন গ্রহের জন্য? শুক্র শুভ হলে, শুক্র যদি শুভ হয়, প্রেম, রোমান্স, বোঝাপড়া, স্নেহ, যৌন তৃপ্তি সবই বজায় থাকে। শুক্র যদি বুধ বা বৃহস্পতির সাথে যুক্ত হয় তবে কি হয়? দাম্পত্য জীবন আনন্দময় হয়। বুঝতে পারলে? এবার বলি চন্দ্রের কথা বলি। শুক্রের কথা বললাম, চন্দ্র তাকে খারাপ বলেছিলাম। এবার চন্দ্রের শুভটা বলি। চন্দ্র শুভ হলে কি হয়? চন্দ্র শুভ হলে মন শান্ত থাকে, সঙ্গীর প্রতি সহানুভূতি তৈরি হয়, মানসিক সমন্বয় গড়ে ওঠে, সমন্বয় গড়ে ওঠে এবং ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না। বুঝতে পারলে? আর বৃহস্পতি শুভ হলে কি হয়? জীবনে নৈতিকতা, সংযম ও সহিষ্ণুতা আসে। বিয়ে পরবর্তী সময়ে ঝামেলা হলেও তা জ্ঞান ও ধৈর্য দিয়ে সামলানো যায়। সপ্তম ঘরের কথা বলি। সপ্তম ঘরের অধিপতি যদি নিজের রাশি বা উচ্চে থাকে তাহলে কি হয়? তাহলে পারস্পরিক সম্পর্ক অনেক গভীর হয় এবং দীর্ঘস্থায়ী হয়। ভালো করে শুনবে, তাহলে পারস্পরিক সম্পর্ক অনেক গভীর হয় এবং দীর্ঘস্থায়ী হয়। এই জিনিসগুলি বুঝতে হবে। শুধু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কেন হয়, কি কারণে হয়? সবাই বলে এত কিছু বললে দাম্পত্য কলহ দূর করার কিছু করণীয় উপায় বলো। নিশ্চয়ই বলবো। মঙ্গল দোষ থাকলে মঙ্গল শান্তির জন্য নবগ্রহ পুজো, কুমারী পুজো বা গৌরী পুজো করুন। রাহু কেতুর প্রভাব থাকলে দুর্গা সপ্তশতী পাঠ করুন বা কাল সর্প দোষের নিরসন করুন। শুক্র দুর্বল হলে শুক্রবার লক্ষ্মী পুজো করুন। গরিব হত দরিদ্র মেয়েকে সাদা বস্ত্র বা দুধ দান করুন। মনের মধ্যে অশান্তি থাকলে সোমবার উপবাস করে শিব চতুর্দশী পালন করুন এবং ওম নমঃ শিবায় জপ করুন। সঙ্গীর সাথে আত্মিক বন্ধন গড়তে প্রতিদিন একসাথে 10 মিনিট
মোমবাতির আলোতে কথা বলুন। এটা কিন্তু খুব ভালো জিনিস। প্রতিদিন একসাথে 10 মিনিট মোমবাতির আলোতে কথা বলুন, সম্পর্ক ঠিক করার সংকল্প করুন, বা ক্যান্ডেল লাইট ডিনার করুন, দারুণ জিনিস একদম। অনেক সম্পর্ক ভেঙে যেতে বসেছিল, জয়দেব শাস্ত্রী চুরিয়ে দিয়েছে। ম্যাজিক, ফেভিকল আঠা দিয়ে নয়, অনেক ভাইব্রেশন। যাই হোক, বোন এসছে, কথা বলতে হবে, সময়ও কম। হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, নমস্কার নেবেন আমার। বলছি আমার নাম হচ্ছে সুপর্ণা বিশ্বাস। হ্যাঁ, আমি বলতে চাইছি যে আমার একটু পারিবারিক অসুবিধার জন্য একটু কিছু বলতে চাইছি। ইয়েস। সাংসারিক যে প্রবলেম গুলো, সাংসারিক জীবনে সমস্যা রয়েছে, সেটা নিয়ে তুমি বলতে চাইছো। আচ্ছা, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 7। যে কোনো একটা গাছের নাম বলো। আম গাছ। যে কোনো একটি ফলের নাম বলো। আপেল। আচ্ছা, প্রথম কথা হলো, তুমি সংসারের জন্য অনেক কিছু করো, কিন্তু সংসার থেকে সেই ভালোবাসাটা পাও না, 1 নম্বর। ঠিক বলছেন দাদা। দ্বিতীয় কথা হলো, মান সম্মান হানির একটা যোগ আছে তোমার। প্রচন্ড পরিমাণে অনেক চেষ্টা করে সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করো, কিন্তু সংসারের মধ্যে থেকে তুমি মান সম্মান হানি হয়, তোমার অপমান বোধ হয়, তুমি অনেক অত্যাচারিত হচ্ছ, কিন্তু মুখ বুজে সহ্য করছো। সবাইকে মন থেকে ভালোবাসো, মানসিক জায়গা থেকে সবাইকে আপন করে নাও, এবং পরিবারের জন্য, ফ্যামিলির জন্য নিজের জীবন পর্যন্ত তুমি দিয়ে দিচ্ছ, এবং যার জন্য তোমার শরীরটাও আস্তে 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 খারাপের দিকে চলে যাচ্ছে, এবং মানসিক যন্ত্রণায় ভুগছো। ঠিক না ভুল বললাম? হ্যাঁ ঠিক বলেছেন দাদা, ঠিক ঠিক, সত্যি সবই কথা ঠিকই। হ্যাঁ। আচ্ছা, তুমি চাইছো যে তোমার এই সব সমস্যার সমাধান আমি করে দিই? হ্যাঁ হ্যাঁ। তোমাকে একটা টোটকা বলি। কালো তিল, কেশর, কাঁচা হলুদ, কালো তিল, কেশর, কাঁচা হলুদ, এগুলি একটা লাল কাপড়ে বেঁধে নেবে, এবং সেখানে একটা রূপোর কয়েন দেবে, আর একটু গুঁড়ো হলুদও দিয়ে দেবে। দিয়ে তোমার ঘরের ঈশান কোণে ওটা লাল ধাগা দিয়ে বেঁধে রাখবে, যে কোনো কোণে। ওটা রাখার পর 1 সপ্তাহ পরে ওটা খুলবে, খুলে ওই রূপোর কয়েনটি তোমার ঠাকুর ঘরে রেখে দেবে, আর যে দ্রব্যগুলি ছিল সেটা জলে ভাসিয়ে দেবে। এটা তুমি প্রতি মাসে অন্তত 1 বার করো। করার পরে দেখবে অন্তত 3 মাস পর থেকেই দেখবে একটা আমূল পরিবর্তন আসছে। আর যদি মনে করো যে আমার কাছ থেকে এসে, আমার চেম্বারে এসে কনসাল্ট করে সারবে, তাহলে এটা ছোটোখাটো সমস্যা, এটা এই টোটকার মাধ্যমে সেরে যায়। তারপরে যদি মনে হয় যে না, দেখাবো, আমি বিচার করাবো, তাহলে তোমার নিয়ারেস্ট চেম্বারে কন্ট্যাক্ট করো। ঠিক আছে? আচ্ছা। ওকে, ভালো থাকো। তুমি তো সন্তুষ্ট তো? ফোন পে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দাম্পত্য কলহ কেবল সামাজিক বা মনস্তাত্ত্বিক বিষয় নয়, এটি গভীরভাবে জ্যোতিষের সাথে জড়িত। জন্মকুণ্ডলীর 7ম ঘর, তার অধিপতি মঙ্গল, শুক্র, রাহু, কেতুর অবস্থান, এমনকি চন্দ্রের অবস্থাও দাম্পত্য জীবনে চূড়ান্ত প্রভাব ফেলে। তাই বলবো যে যারা দাম্পত্য কষ্টে আছো, দাম্পত্য জীবনে হ্যাপি নেই, দাম্পত্যতে সুখ নেই, দাম্পত্য জীবনে খুব কষ্টে আছো, যখন এই প্রভাবগুলি সঠিকভাবে বোঝা যায়, তখন প্রতিকারও করা সম্ভব হয়। জ্যোতিষশাস্ত্র কেবল ভবিষ্যৎ বলে না, এটি পথ দেখায়। তোমাদের সবাইকে বলবো, সমস্যা থাকবে, তার সমাধানও আছে, আমি আছি তোমাদের সমস্যার সমাধান করার জন্য। এনি টাইম আমি আছি। হয়তো আবার প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে আমি হয়তো সময় দিতে পারি না, কিন্তু যতটুকু সময় দিই ততটুকু সময় সেইভাবেই দিই। তো যারা স্যার, আমার নিজের জানতে চাইছি, আমার নিজের বলতে স্যার, আমার বিজনেস বলতে আমি বুঝি না, বুঝতে পারবেন স্যার? আমি বিজনেস সম্বন্ধে জানতে চাই। আমার নাম হচ্ছে অভিষেক রয়। অভিষেক রয় চৌধুরী। হ্যাঁ বলো। দুর্গাপুরে আমার ছোটখাটো স্টিল ফ্যাক্টরি আছে স্যার। এবার বর্তমানে ওটা কি ফ্যাক্টরি আছে? কি ফ্যাক্টরি? বাজারে আমার ডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, কি ফ্যাক্টরি আছে বললে?
স্টিল ফ্যাক্টরিতে স্টিল ফ্যাক্টরি। আচ্ছা আচ্ছা, ছোটখাটো তো সবাই বলে আমাকে, আমার কাছে ফোন করলে সবাই ছোটখাটো বলে, কিন্তু আমি বলি ছোটখাটো বলবে না। আজ ছোট কাল বড় হতে কি সময় লাগবে নাকি? ছোটখাটো নয়, আমি আমার ফ্যাক্টরি আছে একটা। আর আমি আমি সবাইকে বলবো, যারা আমার এই অনুষ্ঠানটি শুনছো, অনেকে এসে বলো দাদা আমি ছোটখাটো একটা বিজনেস করি, দাদা আমি ছোটখাটো একটা মানে শিল্পর সাথে যুক্ত। অনেকে বলে দাদা আমার ছোটখাটো একটা গাড়ির বিজনেস। ছোটখাটো অ্যাড করবে না, ছোটখাটো আর বলবে না। আর বলবে বড় বিজনেস, সেটাও বলার দরকার নেই। বলবে আমি বিজনেস করি, বা আমার একটা মিল আছে, বা আমার একটা রয়েছে, মানে ফ্যাক্টরি রয়েছে। আচ্ছা তোমাকে বলি, যে কোনো একটা গাছের নাম বলো, আম গাছ, যে কোনো একটা ফলের নাম বলো। কাঁঠাল। আচ্ছা, বহুমুখী বিজনেস করতে পারবে তুমি, আমি তোমাকে বলি। তোমার একাধিক বিজনেস হবে, কিন্তু সত্যি কথা বলতে অনেক টাকা ইনভেস্ট করছো, কিন্তু সেই ইনভেস্টটা করে তুমি ভুল পথে, ভুল খাদে ইনভেস্ট হয়ে যাচ্ছে, এবং তুমি কিছু মানে স্ক্যামের মধ্যে জড়িয়ে রয়েছে, স্ক্যামের মধ্যে জড়িয়ে পড়েছো, যার জন্য তুমি বিভ্রান্ত। তুমি কি করবে বুঝে উঠতে পারছো না। তোমাকে মানে ভুল পথে চালনা করা হচ্ছে, মানসিক দিক দিয়ে তুমি ভেঙে পড়ছো, শান্তি নেই, এবং শত্রুতার মধ্যে তুমি জর্জরিত, এবং তুমি অনেক টাকা অপচয় করে ফেলছো, খরচা হয়ে যাচ্ছে, জীবনের শেষ হয়ে যাচ্ছে। আমি তোমায় বলবো, আমি জয়দেব শাস্ত্রী, আমি তোমাকে বলবো, তোমার লাইফটা আমি সুন্দর করে সাজাতে চাই, তার জন্য আমার কথা মতো শুনে চলতে হবে। আচ্ছা, আমি যে কথাগুলি বললাম ঠিক না ভুল? স্যার কথাটা একদম ঠিক স্যার, কারণ আমি এখনো অব্দি আমি বিয়ে করিনি। আমার ধ্যান জ্ঞান, আমার স্টিল ফ্যাক্টরিটা আমার খুব মানে পছন্দের। আমার নিজের ভালোবাসা যদি বলতো, সেটা তোমার স্টিল ফ্যাক্টরিটা আমার নিজের ভালোবাসা। আমি স্যার সব মানে করছি, আমি চাইছি যে যে আমার কোম্পানিতে যেসব স্টাফ গুলো আছে, মজুর আছে, আমি সবার চেষ্টা করছি, কিন্তু কোথাও একটা ওরা আমার বিরুদ্ধে মাঝে মাঝে একটা ছোটখাটো আন্দোলন করছে, কিন্তু আমি আমার 100% চেষ্টা করছি, বাট কিছুতেই আমি রিকভারি করতে পারছি না ওটাকে। আচ্ছা, আমি তোমাকে বলবো, জয়দেব শাস্ত্রী আজকে তোমাকে বলে, আমি তোমার এই ফ্যাক্টরি, এই জায়গাটা 3 মাসের মধ্যে তোমার মনোপুত জায়গায় নিয়ে যাব। বলো, যেভাবে হোক, চ্যালেঞ্জ হ্যাঁ স্যার, বলো, পারবো কি? অবশ্যই স্যার। যদি পারি, তোমার যদি মনে হয় আমি পারবো, তাহলে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি। এবং এর একটা ম্যাজিক দেখো, একটা ছোট্ট ম্যাজিক দেখো, দুটো কথা বলবো, তুমি আটকে উঠবে। এইখানে তোমার কোনো রিলেটিভ আছে যে খুব নিজের কাছের, যে রিলেটিভ তোমার কাজ করছে, এবং সেই রিলেটিভের জন্য তুমি অনেক কিছু নষ্ট করে ফেলছো বা নষ্ট হতে দেখছো, কিন্তু তোমার কিছু করার নেই। ঠিক না ভুল? একদম আটকে উঠেছো। একদম স্যার। তোমাকে বলি, নিয়ারেস্ট চেম্বার বা অনলাইনে, অফলাইন বা অনলাইন, আমি কনসাল্ট দিই, তো তাই তোমার নিয়ারেস্ট যদি কোনো চেম্বার থাকে আমার, তাহলে এখনই কন্ট্যাক্ট করো। আর যদি কোনোভাবে আসতে না পারো, আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, আমাকে বহু লোক বহু সাজেস্ট করেছে, বাট আমি আপনার সঙ্গে ফোনে এই কারণে কথা বলতে চেয়েছি, আমি দেখতে চেয়েছিলাম যে আপনি এমন কিছু আমার ভেতরের কথা বলতে পারেন কিনা, যার জন্য অ্যাকচুয়ালি স্যার আমি আপনাকে ফোন করি। ইয়েস, আমি এটা চাই। আমি দেখতেছি, তা আমি জানতে চাই, আমি আমার আরেকটা পার্সোনাল বিষয় আপনার মুখ থেকে জানতে চাই স্যার। আপনি আমার পার্সোনাল লাইফের একটা ভেতরের কথা বলুন, যেটা দেখে আমি আরো মানে, আমি কিছু মনে করবেন না স্যার। না না না, আমার খুব ভালো লাগলো, গিয়েছি তো, খুব ভালো লাগলো। যাচাই বাছাই করাটা আমার খুব ভালো লাগে। এমন একটা কথা বলো, তুমি আটকে উঠবে, হয়তো তুমি এখনই দৌড়ে দৌড়ে চলে আসার মানে সম্মুখীন, মানে এখনই তুমি করবে, দেখবে। সেটা হলো যে তুমি তোমার পারিবারিক সম্পর্ক, বা তোমার বউকে নিয়ে, বা তোমার স্ত্রীকে নিয়ে, তুমি বলছো তুমি বিয়ে করোনি, এখনো পর্যন্ত বিবাহিত নও, সেই ছেলেকে আমি বললাম তুমি বউকে নিয়ে প্রচণ্ড বিভ্রান্ত, এবং তোমার বউ তোমাকে ছেড়ে হয়তো চলে যাওয়ার পরিস্থিতিতে আছে। যখন তখন তোমার বউ তোমাকে ছেড়ে চলে যেতে পারে, এবং সেটা নিয়ে তুমি খুব আপসেট আছো, এবং তোমার বউ বা তোমার স্ত্রী খুব ভালো ঘরের একটি মেয়ে, এবং সেও অনেক বড় মানে ঘরের মেয়ে, এবং সে যদি চলে যায়, তোমার আর্থিক অনেক অনেক লস হবে, এবং তুমি অনেক সমস্যায় পড়বে, এবং তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, সেই দিক থেকেও তুমি অনেকটা ভেঙে পড়বে, এবং তুমি কিন্তু
তাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারো না, এবং সে তোমাকে কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছে, এবং সে মনে হয় অন্য কোনো সম্পর্কের সাথে জড়িয়ে যাচ্ছে, এরকম একটা আভাস পাচ্ছ তুমি। ঠিক না ভুল বললাম? একদম স্যার, আজকে আমি জানতে পারলাম যে জয়দেব শাস্ত্রীর যে নামটা, এটা সত্যি একটা ব্র্যান্ড। এটা আমি আর তাহলে বিশ্বাস করি। তাহলে তুমি কেন বললে যে আমি বিয়ে করিনি? কারণ স্যার আমাকে অনেকে অনেক সাজেস্ট করছে। আমি প্রথমেই আপনাকে বললাম যে আমি আপনাকে একটু ট্রাই করতে চেয়েছি, কারণ বুঝতেই পারছেন আমি যে কোনো জায়গায়, আমি অ্যাকচুয়ালি প্রচুর জায়গায় তো আমার ইনভেস্ট করা আছে, তো আমি হট করে যে কোনো লোককে আমি ট্রাস্ট করতে পারছি না এই মুহূর্তে। আর আমি কি পাস করলাম? একদম স্যার। কত পেলাম 100-এ? আপনাকে 100 আমি জানি না কত দিতে পারবো, বাট আমি জাস্ট মানে আমি বুঝতে পারছি না যে আপনি কি করে কতটা বললেন। আমি যাই হোক, এটা আমার বিদ্যা, এটা আমার শক্তি, এটাই আমার কাজ। তো তোমার যদি মনে হয়, মোটামুটি জেনেই গেলেন, তো আমি খুব শীঘ্রই আপনার সঙ্গে তাড়াতাড়ি খুব প্লিজ আপনাকে আমাকে এই বিপদ থেকে অনেক দেরি করে ফেলেছো, তাড়াতাড়ি আসো, আমি আছি, তোমার লাইফটাকে আমি সুন্দর করে সাজিয়ে তুলবো। ঠিক আছে? ঠিক আছে। কাটছি আমি। ওকে। তো দেখো, এরকম অনেকেই আছে। আমি আজ জয়দেব শাস্ত্রী একটা কথাই বলবো, যে আমি চাই যাচাই করো আমাকে বাজিয়ে নাও। যারা আমার চেম্বারে আসবে বাজিয়ে নেবে। আমি বলবো তোমার সমস্যার কথা, তুমি শুনবে, মিলিয়ে নেবে। যদি মনে হয় আমার বিচার, আমার ভাইব্রেশনে তোমার সমস্যা মিলে গেছে, তাহলে আমাকে দেখাবে। অনেকে রেফার করে, অনেকেই তোমার বন্ধু তোমাকে রেফার করছে, এই তুই না, আমার একজনের কাছে গেছিলাম, তুই এর কাছে যা, রেফার করে। তুমি কোনো কিছু না ভেবে তার কাছে চলে যাচ্ছ। এবার গিয়ে কিছুদিন পরে তুমি ভেঙে পড়লে, এ বাবা, বন্ধু রেফার করলো, কিন্তু ওখানে গিয়ে আমি কিছুই পেলাম না। তোমার অনেক আত্মীয় তোমাকে রেফার করেছে, একটা আসলো যেটা কাছে, তুমি সেখানে গেলে জীবনের সর্বস্ব হারিয়ে ফেললে। আমি বলবো এই ভুল আর করো না। রেফার কেউ বললো অন্ধবিশ্বাসের মতো চলে গেলে না, নিজে যাচাই করো। আমার ভালো লাগলো যে কলার বন্ধুর সাথে আমি কথা বললাম, সে যাচাই করলো আমাকে, আমার ভালো লাগলো। আমি চাই এরকম যাচাই করো, যাচাই করে, কারণ শ্রী ঠাকুর রামকৃষ্ণ, আমি যার পরম ভক্ত, তাকে যাচাই করেছিল কে জানো? বিবেকানন্দ। তো সেই মানুষটি, আমি বলবো কি, গুরু চেনো পরখ করে। আমরা দেখো না, মিষ্টি খেয়ে চিনি, এটা নুন না মিষ্টি, এটা লবণ না ওটা চিনি, আমরা খেয়ে একই রকম দানা রয়েছে, তখন আমরা চেক করে নিই, মানে জিভে লাগিয়ে নিই, যেটা মানে নুন লাগছে না এটা মিষ্টি লাগছে। তাই আমি তোমাদেরকে সবাইকে বলবো যে যাচাই বাছাই করে, ভালো করে দেখে, তারপরে একজন মানুষের কাছে আসো, তাকে সঁপে দাও। আমি আছি তোমাদের সাথে, তোমাদের পাশে। আর সমস্যার সমাধান জয়দেব শাস্ত্রী করবেই, চ্যালেঞ্জ দিয়ে। আজ আসছি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। মধ্যমগ্রাম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সুকুমার মণ্ডল আমাদের সাথে আছেন। আজকে এই কল্পতরু উৎসবে সামিল হয়েছেন। দাদা বলুন, কেমন লাগছে? সত্যি কথা বলতে এই 51 ফিটের কালীবাড়ি মধ্যমগ্রামের আমাদের সবার গর্ব। আর আরেকটা কথা বলি, জয়দেব শাস্ত্রী যার নেতৃত্বে এখানে 4 নম্বর ওয়ার্ডের আমার বোন কাউন্সিলর পৌরমাতা শ্রীমতী মমতা রায় সেন, তো এলাকাটা তো খুব সুন্দর করে সাজিয়ে রেখে করছে। আর গর্বের সঙ্গে একটা কথা বলি, 51 ফিটের কালীবাড়ি যদি কোনো জায়গায় দেখতে হয়, তাহলে জয়দেব শাস্ত্রীর কাছে মধ্যমগ্রামে এখানে আসতে হবে। আর একটা 51 ফিট এক জায়গায় একই স্থানে রয়েছে, এটা একটা দৃষ্টান্ত বিষয়। মধ্যমগ্রামে 4 নম্বর ওয়ার্ডে জয়দেব শাস্ত্রী এখানে দায়িত্ব নিয়ে করেছে। অপূর্ব, অসাধারণ কথা বলাটা ভুল হবে, তার থেকে যদি কিছু থাকে সেটা মধ্যমগ্রামে জয়দেব শাস্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছে। দেখুন, আজকে সকলকে জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে ইংরেজি নববর্ষে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমরা বিগত 2-3 বছর যেভাবে কাটিয়েছি, আগামী দিনটা যেন সব কিছু ভুলে গিয়ে নতুন করে পৃথিবীটা সুস্থ হোক, এই কামনা। আর দেখুন, আমরা যখন যে কোনো ধর্মে আমরা বিশ্বাসী, উৎসব আমাদের সবার, ধর্ম তো যার যার, আমরা যে যা ধর্মে বিশ্বাসী, সে ধর্মই হচ্ছে একমাত্র শান্তির একটা জায়গা, যেখান থেকে আমরা ঈশ্বরের সাথে নিজেকে যোগ করতে পারি, এরকম একটা জায়গায়। আর কল্পতরু মানেই তো রামকৃষ্ণদেব আজকে দরাজ হাতে মানুষকে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। তো আমিও সেটাই বলবো, সমাজে সবাই সচেতন হোক, সকলের চৈতন্য হোক, আর সমাজকে এগিয়ে নিয়ে যাক।